আগের দিনে আমরা শেষ করেছি ফেজ রুল সংক্রান্ত আলোচনা, যেটা হচ্ছে আমার চ্যানেলের ফিজিক্যাল ইকুইলিব্রিয়া প্লেলিস্টে গেলে দেখতে পাবে দ্য এন্টায়ার ডিসকাশন অন ফেজ রুল অ্যান্ড ফেজ ডায়াগ্রাম অফ ডিফারেন্ট সিস্টেমস। সেখানেই আমরা লাস্ট ক্লাসে কনক্লুড করার সময় বলেছিলাম যে আমরা এরপরে আমাদের আলোচনাটা শুরু করব অন সলিউবিলিটি। সলিউবিলিটি এটা তোমাদের এমনি বিষয়টা জানা আছে, খুব কঠিন বিষয় নয়। ফ্রম দ্য স্কুল লেভেল কেমিস্ট্রি আমরা এটা পড়ছি যে হোয়াট ইজ আ সলিউশন। আ সলিউশন ইজ primarily a mixture. Good. Two components are not forming a compound. সলিউশন সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথম ভাবনা চিন্তা যেটা, যে টু কম্পোনেন্টস, দে মে বি এলিমেন্টস, মেবি ওয়ান এলিমেন্ট অ্যানাদার কম্পাউন্ড, মেবি টু কম্পাউন্ডস, হোয়াট এভার, দে আর forming a mixture. A solution is necessarily a mixture. But there is one criteria, in fact the most important criteria about solution. A solution, as there might be some other kind of mixtures which are often included in the category of solution, we should use the term true solution is homogeneous in nature. এটা একদম গোড়ার কথা, আমরা আগে বলেছি, আবারও বলছি, এটা একদম গোড়ার কথা যে ট্রু সলিউশন মাস্ট বি হোমোজেনাস ইন নেচার। এই ট্রু কথাটা বারবার বলতে হচ্ছে কেন? কারণ আমরা পরের আলোচনাতে, পরের ক্লাসে কখনো এটা পড়ব যে একরকম মিক্সচার, যেটা আমরা ক্যাটাগরিক্যালি অফিসিয়ালি যেটাকে আমরা নাম দিয়েছি কলয়েড, সেটাকেও অনেক সময়ই আমরা এই সলিউশনের ক্যাটাগরির মধ্যে ধরে আলোচনা করে ফেলি। তো যেটা বোঝা গেল এখানে যে সলিউশন ইজ আ মিক্সচার। তো আমরা যখন একটা মিক্সচার নিয়ে আলোচনা করি, ভাবনা চিন্তা করি, আমাদের মিক্সচার নিয়ে ভাবনা চিন্তা করার সময় আমাদের দুটো গল্প মাথায় থাকবে। কম্পাউন্ড আর মিক্সচারে হচ্ছে পার্থক্য কি? কম্পাউন্ডের ক্ষেত্রেও দুটো কম্পোনেন্ট মিশে একটা কম্পোনেন্ট তৈরি করছে, কিন্তু সেখানে কি হয়, chemical properties are not retained. এই একরকম একটা কথা। কম্পাউন্ডের জন্য কেমিক্যাল প্রপার্টিজ আর নট রিটেইনড, ভালো কথা। এবারে যখন আমরা করতে যাব আলোচনা মিক্সচার নিয়ে, পার্থক্যটা কি? কেমিক্যাল প্রপার্টিজ আর রিটেইনড, মানে একটা মিক্সচারের মধ্যে যে কম্পোনেন্টগুলো থাকে তাদের যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলো, সেই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো কিন্তু বজায় থাকে। একদম ছোট্টবেলায় উদাহরণ একটা পড়েছিলাম আমরা, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যখন একটা কম্পাউন্ড তৈরি করে, জল, হাইড্রোজেন নিজে জলে কম্বাসিবল অ্যান্ড অক্সিজেন ইজ দ্য সাপোর্টার অফ কম্বাশন, কিন্তু H2O neither burns nor supports combustion। আমরা অনেক সময় ইউজ করি H2O কে আগুন নেভানোর কাজে। So the chemical properties are not retained in case of compound, but যখন আমরা মিক্সচার নিয়ে কথা বলি, যখন আমরা মিক্সচার নিয়ে কথা বলবো, মিক্সচারে কি হয়? মিক্সচারে কিন্তু কেমিক্যাল প্রপার্টিগুলো মেনটেন করা হয়। যদি আমরা দেখি, দ্য কেমিক্যাল প্রপার্টিজ আর রিটেইনড।
কেমিক্যাল প্রপার্টিজ আর রিটেইনড। এটা হচ্ছে কিন্তু মিক্সচারের বৈশিষ্ট্য। আমরা এটা আগে আলোচনায় আমরা করতে গিয়ে আমরা এটা দেখেছি। এবারে আমরা আজকে যে কথাটা বলবো, এই দুটো জিনিস তোমরা জানো, আমাদের বলে দিলাম। কেমিক্যাল প্রপার্টি রিটেন হচ্ছে না, মিক্সচারের ক্ষেত্রে রিটেইনড। এই অবধি বোঝা গেল পার্থক্যের জায়গাটা। এবারে যেটা বলার কথা, আমাদেরকে একটু দেখতে হবে যে ফিজিক্যাল প্রপার্টিও কিছু কিছু অপরিবর্তিত থাকে। যেমন ধরা যাক, জলে যখন আমি চিনি গুলছি বা নুন গুলছি, একদিকে যেমন আমি বলতে পারি যে নুন বা চিনি রুম টেম্পারেচারে সলিড, আমার যে দ্রবণ তৈরি হলো, দ্রবণ তো সলিড নয়, দ্রবণ তো লিকুইড হয়ে গেছে। কিন্তু নুন বা চিনির যে স্বাদ, সল্টি or sweet taste, that is retained in case of mixture. But কিছু কিছু ভৌত বৈশিষ্ট্য, কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টি পাল্টে যায়, altered in presence of a solute. যেমন একটা উদাহরণ আমরা দেখেছি যে ঠান্ডার দেশে যখন হচ্ছে যে রাস্তায় বরফ জমে যায়, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে বরফের ওপরে নুন ছড়িয়ে দিই। তার ফলে কি হয়, তার ফলে যে মিক্সচারটা তৈরি হয় সল্ট আর ওয়াটার মিলে, তার ফ্রিজিং পয়েন্ট নর্মাল ফ্রিজিং পয়েন্টের চাইতে কম, এবং তখন যে অ্যাটমসফেরিক টেম্পারেচার, যা ওয়েদার ক্লাইমেট, সেই টেম্পারেচার তার চাইতে ওই ফ্রিজিং পয়েন্টটার নিচে। তখন কি হয়, মেল্ট করে রাস্তা পরিষ্কার হতে শুরু করে, আইস মেল্ট করে করে সল্ট সলিউশন তৈরি করে। এবারে আমরা এই আজকের আলোচনাতে আমরা যে বিষয়টা দেখব, কি দেখব, আজকের আলোচনাতে আমরা দেখব যে এই যে চেঞ্জটা হলো, কেন হলো। এই যে একটা চেঞ্জের কথা বললাম আমরা, যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কেন হলো, প্রথমে জানবো কেন হলো। তারপরে জানবো যে এই যে নুন দিলাম যা হলো, চিনি দিলেও কি হতো, বা আমাদের এমনি সল্ট, সোডিয়াম ক্লোরাইড খাই যেটা আমরা, তার বদলে পটাশিয়াম ক্লোরাইড দিলেও কি হতো। এই ভাবনা চিন্তা এগোবে। এবং যেটা বারবার বলেছি যে অ্যাজ উই আর ডিসকাসিং ফিজিক্যাল কেমিস্ট্রি, এখানে আমাদের একটা সব সময় প্র্যাকটিস থাকবে, টেন্ডেন্সি থাকবে, যেটার জন্যই হচ্ছে যে অনেক সময় অনেক স্টুডেন্ট ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে একটু ভয় পেয়ে যায়। সেটা হচ্ছে এই গল্পটা, উই উইল ট্রিট দেম কোয়ান্টিটেটিভলি, অর্থাৎ কতটা নুন দিলে ফ্রিজিং পয়েন্ট কতটা নামবে তার কিছু অঙ্ক কষার চেষ্টা করব। বারবার বলছি, অঙ্ক কষার চেষ্টা করব। এবং এই অঙ্ক কষতে গিয়ে যখন আমরা চোখের সামনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আলোচনা করব, তেমনই, ঠিক তেমনই তার সাথে সাথে, তার পাশে পাশে মলিকুলার লেভেলে কি ইন্টারাকশান হচ্ছে সেটাকে কনসিডার করার চেষ্টা করব। এবং দিনের শেষে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে চর্চাটা করি, আগের প্রতিটা ক্লাসে বারবার বলেছি যে আমরা মলিকুলার লেভেলে কোনো একটা ইন্টারাকশানকে ভাবনা চিন্তা করার, ভিজুয়ালাইজ করার, থিওরাইজ করার চেষ্টা করি, এবং সেই মলিকুলার লেভেলের ক্যালকুলেশনটাকে নিয়ে আমরা এগিয়ে যাই বাল্ক মেটেরিয়ালের ক্ষেত্রে সেই ভাবনা চিন্তাকে, সেই ক্যালকুলেশনকে অ্যাপ্লাই করার জন্য, ইউজ করার জন্য।
সলিবিলিটি বিষয়টা কেমন, যদি দেখি এটা একটা সলিড আয়নিক সলিউট আর একটা সলভেন্ট, সেটা কিভাবে রিয়াকশান করছে আমরা দেখার চেষ্টা করেছি। কঠিন কিছু না, আমরা যদি দেখার চেষ্টা করি যে এই মলিকুলগুলো, এই these molecules are water molecules. This red one is oxygen. This is hydrogen. And these are the ions. We don't know which one is cation, which one is anion. These are ions. We can assume on the safer side that these are small ions. So these are small ions. So these are cations, and these are large ions. So anions. Now water molecules are interacting with the ionic solid. So the ions present on the surface of the solid are getting dissociated from the solid bulk, dissociating into ions and getting hydrated. The story is same when we are taking a covalent compound like glucose. So these are two beakers, beaker number 1 and beaker number 2. So in both the beaker we have added glucose. In beaker number 1, in a small amount, and in beaker number 2 a little excess. Than what? Excess than the maximum amount of glucose which can get dissolved in 100 ml of water. The maximum, greater than the maximum amount. So what's happening when there are some say you have a glucose piece like this, you may argue with me, no, glucose is not like a sugar candy. It's glucose, it's fine particles. Fine. When we are talking about fine particles, in our naked eye, under microscope, even the fine particles of glucose will appear like this, as we see a piece of stone in our naked eye. So what happens? Glucose molecule in a solid bulk কি হচ্ছে, জলের অণুগুলো ওই ক্রিস্টালের সারফেসে এসে বসছে। সারফেসে এসে বসে কি করছে? হাইড্রোজেন বন্ড তৈরি করছে গ্লুকোজ মলিকুলের সাথে। তারপরে কি হচ্ছে, ওই সারফেসের গ্লুকোজ মলিকুলগুলোকে জল টানছে, জল এদেরকে এখান থেকে চেষ্টা করছে টেনে নিয়ে যাওয়ার। ভালো কথা। আবার এই গ্লুকোজের যে বাল্ক, এই বাল্ক হচ্ছে ওকে আবার টানছে, ভেতরের দিকে নিয়ে আসবে, এরকম একটা হচ্ছে। তো এবার এই জল একটু একটু করে প্রথমে সলিড দিয়ে রেখেছি, জল 1 ফোঁটা 2 ফোঁটা করে অ্যাড করছি। এবার জলের পরিমাণ যখন বেশ খানিকটা হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন হচ্ছে ওই জলের যে ইন্টারাকশান, হাইড্রোজেন বন্ডিং বা হচ্ছে ডাইপোল ইন্টারপোল ইন্টারাকশান যা যা কিছু আছে, এবার সেই ইন্টারাকশান যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা গ্লুকোজ বাল্কের যে অ্যাট্রাকটিভ ফোর্স তার চাইতে বেশি হয়ে গেছে। তখন গ্লুকোজ মলিকুলকে টেনে নিয়ে চলে গেছে সলভেন্টের মধ্যে।
এবং সলভেন্টের মধ্যে যখন চলে গেছে, ওয়াটারের মধ্যে যখন চলে গেছে, তখন ইচ গ্লুকোজ মলিকুল ইজ সারাউন্ডেড বাই ওয়াটার মলিকুলস। দিস ইজ a story, not anything exclusive story of water. In fact, in case of all solvents, whenever a solute dissolves, the solute molecules are all encapsulated, surrounded by solvent molecules. So in that case, we say that the solute molecules are solvated. In case of water, we call those are hydrated. Fine. So this is not the story for covalent compounds only. শুধুমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হবে তা নয়, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রেও গল্পটা একই রকম। দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট কোভ্যালেন্ট মলিকুলের ক্ষেত্রে কোভ্যালেন্ট মলিকুলগুলো যেমন ছিল তেমন গোটা গোটা ভাঙলো, ভেঙে জলে চলে গেল। ফাইন। কিন্তু আয়নিকের ক্ষেত্রে কি হলো, আয়নিক সলিডের ক্ষেত্রে আমরা জানি, এটা আমরা সলিড নিয়ে আলোচনায় পড়ব, যে ওই NaCl একটা মলিকুল বলে কিন্তু না কিছু অ্যাকচুয়ালি হয় না। হয় না, কথাটা শুনতে একটু কেমন কেমন লাগবে। একটা NaCl মলিকুল বলে কিছু হয় না। কি হয়, যখন আমরা সুইট NaCl ক্রিস্টাল দেখি, তখন কি হয়, তখন অনেকগুলো সোডিয়াম, অনেকগুলো Na প্লাস অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ Cl মাইনাস, ইকুয়াল নাম্বার, ওই অনেকগুলো Na প্লাস অনেকগুলো Cl মাইনাস নয়, কিন্তু প্রথমে অনেকগুলো Na প্লাস অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ Cl মাইনাস। কেন? কারণ Na যতগুলো Cl ততগুলো হবে, প্লাস মাইনাস মেলাতে হবে। তারা একটা ডেফিনিট 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে সলিডের মধ্যে বসে রয়েছে। একটা ডেফিনিট 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টে বসে রয়েছে। এবারে যখন সেটাকে জলে দেওয়া হলো, কি হলো, জলের একটা দুটো মলিকুল ওই ক্রিস্টালের মধ্যে ঢুকছে। ঢুকেই কি হচ্ছে, যে ওয়াটারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা এটা হয়তো আগে জানো, পড়েছ, দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ ওয়াটার ইজ ভেরি হাই। এবার এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেড়ে যাওয়ার কারণে কি হলো, যেই হচ্ছে একটা সলিড NaCl ক্রিস্টাল বা KCl ক্রিস্টাল, তার মধ্যে ওয়াটার মলিকুল একটা দুটো করে ঢুকতে শুরু করলো, ওই যে দুটো অপোজিট চার্জ আয়নের মধ্যে যে কি বলবো, স্থিরতারিধিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স, সেই ফোর্সটা আস্তে 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 কমতে শুরু করবে, ডিমিনিশ করতে শুরু করবে। এবং তখন কি হবে, তখন আলটিমেটলি ওই আয়নগুলোও হাইড্রেটেড হয়ে যাবে, একটা শেলের মধ্যে তখন ওরা চলে আসবে। এবং ওদের যেটা হচ্ছে ওই ক্রিস্টালের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা ছিল, আমরা ফিগার 9.15 আমরা যেটা দেখাচ্ছি, যে এই যে এই ক্রিস্টালের মধ্যে যে হচ্ছে যে ওই প্লাস মাইনাসগুলোর যে অ্যাট্রাকটিভ ফোর্স ছিল, একসাথে সুন্দর করে বেঁধে রেখেছিল, তার মধ্যে মধ্যে জল ঢুকে গেছে বলে এই যে এই প্লাস আর মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ক্রমশ নড়বড় হয়ে যাচ্ছে এবং একটা সময়ে অনেক দূরে চলে যাচ্ছে। ফাইন। এবার কি হচ্ছে, আমরা এটা সবাই জানি, স্টারিং অ্যান্ড শেকিং স্পিড দ্য প্রসেস। মানে জলে নুন হোক চিনি হোক যা কিছু গুলতে গেলে, আমরা ছোটোবেলা থেকে ভেবে দেখো যে কখনো কোনো কেমিস্ট্রি না পড়েই কিন্তু আমরা এটা করেছি, যে আমরা কোনো কিছু জলে দিয়ে, সেটা চিনি হোক, নুন হোক, মিছরি হোক, যাই হোক, মধু হোক, যাই হোক না কেন, এনি সলিউট দিয়ে যখন ডিজলভ করতে যাই, আমরা কি করি, উই স্টার্ট উইথ এ স্পুন। ইন কিচেন উই স্টার্টেড উইথ এ স্পুন, ইন ল্যাবরেটরি উই স্টার্টেড উইথ এ গ্লাস রড। কিন্তু স্টারিং অ্যান্ড শেকিং, এটা কিন্তু এই যে ডিজলভ করার যে প্রসেসটাকে, এই প্রসেসটাকে স্পিড আপ করে। দ্যাট ইজ ভেরি ওয়েল নোন, not only well known and well applied in your daily life.
বাট করে কি করে? স্টার করলে কি সুবিধা হবে? স্টার করলে যেটা হচ্ছে যে আরও বেশি বেশি করে মলিকুল, আরও বেশি বেশি করে মলিকুল, ওয়াটার মলিকুল, সলভেন্ট মলিকুল ওই সলিউটের যে সারফেস, ক্রিস্টালের সারফেসের ওপর এসে হাজির হবে এবং আয়নগুলোকে তুলে তুলে নিয়ে চলে যাবে। ফাইন। আবার এই স্টারিংয়ের আরেকটা গল্প ছিল, ভাবো তোমরাই বুঝবে যে এই গল্পটা স্টারিং করলে যে তাড়াতাড়ি হয়, এর আরও একটা তো আমরা অবজারভেশন না জেনেও দেখেছি, ভালো করে ভেবে দেখো। যখনই আমরা ধরো জলের মধ্যে ডিজলভ করব একটা মিছরির টুকরো, ফাইন, এবার মিছরির টুকরোটা দিয়ে দিলাম জলের গ্লাসের মধ্যে, চামচ দিয়ে গুলছি। It is quite obvious, and I think many of us has already tried this. যদি আমাদের তাড়াতাড়ি ডিজলভ করতে হয়, আমরা কি করি? আমরা মিশ্রিটাকে জলে অ্যাড করার আগে আমরা ওটাকে আগে গুঁড়ো করে নিই, গ্রাইন্ড করে নিই। ওয়াই? বিকজ যেই আমি মিশ্রিটাকে ভেঙে গুঁড়ো টুকরো টুকরো করে ফেললাম, গুঁড়ো করে ফেললাম, তখন কি হলো? যেই আমি গুঁড়ো করে ফেলেছি, অমনি যেটা ঘটেছে যে আমার ওই অনেকগুলো টুকরো হয়ে যাওয়ার ফলে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিউট এনহ্যান্স করে গেছে। তার ফলে আরও বেশি বেশি করে মলিকুল আসতে পারছে, আরও বেশি বেশি করে মলিকুল আসতে পারছে ওই সলিডের সারফেসে, এবং ডিসলিউশন ইজ অ্যাক্সেলারেটেড। এবার এটা বলছে প্রথমে যে আমরা এই ছবি নিয়ে যে আলোচনা করেছিলাম, একদম প্রথমে আমরা ধরা যাক 20 গ্রাম গ্লুকোজ, 100 ml ওয়াটার ডিজলভ করে গেছে। এবারে যদি হচ্ছে 200 গ্রাম দিয়ে দিই, কী হবে? খানিকটা থেকে যাবে। এবার স্যাচুরেটেড কাকে বলবো? স্যাচুরেটেড বলবো একটা সলিউশনকে তখনই যখন অ্যাট দ্যাট স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই কথাটা বারবার সবসময় বলে যাবে। ওয়েন এভার ইউ আর গোয়িং টু give any definition of any kind of solution, এই কথাটা কিন্তু মেনশন করবে, সবসময় মেনশন করবে একটা স্পেসিফিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সলভেন্টে ম্যাক্সিমাম যে পরিমাণ সলিড ডিজলভ হতে পারে, সেটা থাকলে তাকে বলে স্যাচুরেটেড। এবার এই ম্যাক্সিমাম কতটা হতে পারে, এ তো আমি আগে থেকে তো জানি এমন নয়, পরিষ্কার কথা। ম্যাক্সিমাম কতটা সলিড বা কতটা সলিউট একটা সলভেন্টে ডিজলভ হতে পারে আমি আগে থেকে জানি না। এবার আগে থেকে জানি না বলেই আমার হচ্ছে যে করণীয় যেটা, সেটা হচ্ছে যে আমি সলিউট অ্যাড করে যাব। এবার স্যাচুরেটেড বলবো তখন যখন খানিকটা তলায় সলিউট পড়ে আছে। মানে স্যাচুরেটেড বানাতে গেলে আমার কিন্তু যে যতটা লাগে তার চাইতে মানে 2% বেশি হলেও লাগবে। এক্স্যাক্টলি ওই অ্যামাউন্ট দিয়ে দেখো, তোমার কাছে এখন ইনফরমেশান কিছু অলরেডি আছে যে সলিবিলিটি অফ সুগার ইন ওয়াটার, সলিবিলিটি অফ সল্ট ইন ওয়াটার, ইউ নো কোন টেম্পারেচারে কত হবে। আমাদের এক্সপেরিমেন্টাল ডেটা, আমাদের আগে অনেক এক্সপেরিমেন্ট করেছেন, তারা লিখে গেছেন, আছে। তো সেক্ষেত্রে আমি হয়তো এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাও অ্যাড করতে পারি। তাও মাথায় রাখতে হবে যে আমি একটা সলিবিলিটি জানি একটা সলিউটের অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, ফাইন। এবার আমি জলের টেম্পারেচার আমি মেপেই নিয়েছি, 25 ডিগ্রি মেপেই নিয়েছি, তাও ভালো। এবার ধরা যাক সলিউটটা ডিজলভ করার সময় জেনারেট করেছে, টেম্পারেচার বেড়ে গেছে। এবার কিন্তু তখন আর ওই যে অ্যামাউন্ট আমি আগে থেকে জেনে নিয়েছিলাম তাতে আর স্যাচুরেশন হবে না, একটু বেশি লাগবে। এই তথ্যটা আমাদের নেই। কাজেই ওয়েন এভার উই আর গোয়িং টু প্রিপেয়ার এনি কাইন্ড অফ স্যাচুরেটেড সলিউশন, it is advised that you should take some excess solute and let a part of solute remain undissolved. এখানে আর বেশি কিছু করা যাবে না।
এইটাকেই আমরা নাম দেব মোলার সলিবিলিটি। মোলার সলিবিলিটি এটা হচ্ছে একটা সাবস্ট্যান্সের মোলার কনসেন্ট্রেশন ইন আ স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ স্যাচুরেটেড সলিউশন যদি হয়, স্যাচুরেটেড সলিউশনে আমরা যদি মোলার কনসেন্ট্রেশন বার করি সেটাকেই বলা হবে মোলার সলিবিলিটি। এই যে আমাদের এটা হচ্ছে ডেফিনেশন। দ্য মোলার সলিবিলিটি অফ আ সাবস্ট্যান্স ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন ইন আ স্যাচুরেটেড সলিউশন which is dissolved and undissolved solute are in dynamic equilibrium with each other. অর্থাৎ একটা স্যাচুরেটেড সলিউশন মানে, স্যাচুরেটেড সলিউশন দেখো পরিষ্কার কথা বলি, এটা আমি বারবার কেন বলছি যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড দ্য solubility in continuation of our discussion in physical equilibria। কারণ ফিজিক্যাল ইকুইলিব্রিয়াতে আমরা পড়েছিলাম বরফ থেকে জল, জল থেকে বরফ, ইফ ইউ কুড রিকল। এখানে কি হচ্ছে আমরা বলছি সলিড সুগার টু সুগার ইন সুগার সলিউশন, ইকুইলিব্রিয়া আছে। এবারে ইকুইলিব্রিয়া যখন হচ্ছে একদম প্রথমে যখন আমি হচ্ছে চিনি অ্যাড করছি আস্তে আস্তে আমার, বা গ্লুকোজ অ্যাড করছি, গ্লুকোজ থেকে ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করছে, ফ্রম সলিড গ্লুকোজ টু গ্লুকোজ সলিউশন, অ্যাকোয়াস গ্লুকোজ সলিউশন, গ্লুকোজ ইন ওয়াটার, ডান দিকে শিফট করছে। উল্টো দিকে আসার তেমন টেন্ডেন্সি নেই, কারণ কি যাওয়ার আরও সুযোগ আছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবার যেতে যেতে একটা সময় গিয়ে কি হলো, যতটা যাওয়া সম্ভব ছিল যাওয়া হয়ে গেছে, এবং যেহেতু যতটা যাওয়া সম্ভব ছিল ততটাই হয়ে গেছে, সেই কারণেই কি হয়েছে যে উল্টো দিকের যে গল্পটা, মানে উল্টো দিকে আসার টেন্ডেন্সি, উল্টো দিকে আসার টেন্ডেন্সিও কিন্তু বেড়েছে। ইফ ইউ কুড জাস্ট রিকল, উল্টো দিকে আসার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে। সেই ইকুইলিব্রিয়াম যখন রিচড হবে মানে কি, মানে আর মলিকুলের সংখ্যা সলিউশন ফেজে বাড়ছে না। এমন নয় যে নতুন করে কোনো সলিউট মলিকুল যাচ্ছে না, সলিউট মলিকুল নতুন করে সলিউশন ফেজে যাচ্ছে, কিন্তু যতগুলো যাচ্ছে ঠিক same number of molecules are also coming back, are also getting precipitated। এই ঘটনাটা কিন্তু ঘটছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা যখনই আলোচনাটা করলাম, এবং এই আলোচনার মধ্যে আমরা বলেছি যে সলিউশনের মধ্যে সলভেন্টের ফিজিক্যাল প্রপার্টি কিভাবে অল্টার হচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করব। সলিউশনের মধ্যে সলভেন্টের প্রপার্টি কিভাবে অল্টার হচ্ছে এটা পড়তে গেলে আমাদের আগে প্রথমে যেটা জানতে হবে, বুঝতে হবে যে সলিউট মলিকুল সে সলভেন্ট মলিকুলের সাথে কিভাবে রিয়াকশন করে। মানে আরো স্পষ্ট করে বলি, ধরা যাক জলের কোনো একটা ফিজিক্যাল প্রপার্টি, পিওর জল যখন ছিল তখন যা ছিল, যখন সলিউশন অফ গ্লুকোজ ইন ওয়াটার তৈরি হয়েছে তখন কি হয়েছে, এটা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। তো এই ভাবনা চিন্তা করতে গেলে আমার একদম প্রথমেই যে আন্ডারস্ট্যান্ডিংটা লাগবে সেটা হচ্ছে যে পিওর ওয়াটার যখন ছিল
তখন each and every water molecule was surrounded by water molecules only. একটা H2O মলিকুলের চারপাশে যা মলিকুল ছিল সবগুলোই ওয়াটার মলিকুল। এখন আমরা যে সলিউশনটা নিয়ে ভাবনা চিন্তা করতে বসেছি সেখানে কিন্তু তা নয়। সেখানে কিন্তু একটা জল মলিকুলের পাশে অনেকগুলো জল মলিকুলের সাথে সাথে সংখ্যায় কম একটা দুটো, কনসেন্ট্রেশন বাড়ালে 10টা 12টা বা হোয়াট এভার some number of glucose molecules are also present there. মানে একটা ওয়াটার মলিকুলের সারাউন্ডিংসে আগে ছিল 10% ওয়াটার মলিকুল, এখন যেটা হবে ডিপেন্ডিং আপন দ্য কনসেন্ট্রেশন আমরা ওয়াটার মলিকুলের পাশাপাশি আরও কিছু গ্লুকোজ মলিকুলকেও এখানে দেখতে পাব। এই ইন্টারাকশান পড়তে গেলে আমাদের একদম প্রথমেই যে ভাবনা চিন্তাটা করতে হয়, এইরকম একটা ফ্রেজ চালু আছে, লাইক ডিজলভ লাইক। অর্থাৎ আমরা একটা সলিউটকে যদি আমাদের ডিজলভ করার জন্য সলভেন্ট চুজ করতে বলা হয়, আমরা ওই সলিউট মলিকুলটার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একদম প্রথমে ভাবব এবং কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স তারপরে নিশ্চয়ই দেখব। তবে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক নিয়ে খুব কিছু ভাবার অবকাশ নেই, শুধুমাত্র দেখতে হবে যেন হচ্ছে যে সলভেন্টের সঙ্গে রিয়্যাক্ট না করে। কারণ মিক্সচার থেকে দুটো কম্পোনেন্ট রিয়্যাক্ট করে একটা নতুন কম্পাউন্ড তৈরি করে ফেললে সেই আলোচনাটা আমরা এই সলিউশনের মধ্যে ঢুকে করতে পারবো না, সেটা একটা অন্যরকম জিনিস হবে। তো ওই জন্য আমাদের সলিউট মলিকুলগুলো কেমন সেটা দেখে নিতে হবে। যেমন দেখা যাক, যদি হচ্ছে আমাদের কিছু আয়নিক বা পোলার কম্পাউন্ড থাকে, ডিজলভ করতে হবে, তখন কি হবে? তখন আমরা ইউজুয়ালি ইউজ করব হচ্ছে ওয়াটার। বা যদি কম্পাউন্ডটা পোলার কিন্তু আয়নিক নয়, অর্গানিক কম্পাউন্ড, we can use methanol, ethanol or acetone, this kind of polar solvents. উল্টো দিকে যদি আমরা নন পোলার লিকুইডগুলো দেখি, যেমন ওই টেট্রাক্লোরোইথেন একটা এক্সাম্পল দিয়েছেন, Cl2C ডাবল বন্ড Cl2, C2Cl4 বা হেক্সেন, এগুলো কি ইউজ করা হয় কিসে? ড্রাই ক্লিনিংয়ের জন্য। কেন ইউজ করছো ড্রাই ক্লিনিংয়ের জন্য এগুলোকে? কারণ আমাদের ড্রাই ক্লিন যেগুলোকে করা হয়, সেই ক্লোদিং মেটেরিয়ালস, তার ম্যাক্সিমামের মধ্যেই কি থাকে? কিছু গ্রিজ অর অয়েলি মেটেরিয়ালস which only water cannot dissolve. You require soap along with for wet cleaning. And dry cleaning, using some polar solvents, non-polar solid liquids like this one. Fine. এবারে আমরা যদি হচ্ছে যে এই লাইক ডিজলভ লাইকটাকে আলোচনা করতে বসি, ওই
তাহলে আমাদেরকে দেখতে হবে যেটা ওই সলিউট মলিকুল আর সলভেন্ট মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। এবার অ্যাট্রাকশনের মূল কথাটা হচ্ছে যে একটা সলিউট যখন সলিড অবস্থায় ছিল তখন তার মধ্যে সলিউট সলিউট অ্যাট্রাকশন ছিল। এবার যখন সলভেন্টে ডিজলভ হয়ে গেছে তখন চলে এসছে সলিউট সলভেন্ট অ্যাট্রাকশন, মানে সলিউট সলিউট অ্যাট্রাকশনকে বাদ দিয়ে এটা এসছে, মানে এটাও থাকবে আবার এটাও চলে আসবে তো হয় না, এটা বাদ চলে গেছে। এটা বাদ চলে গেছে, সলিড সলিড বাদ চলে গেছে। কারণ কি, এখন সলিড মলিকুলগুলো আর তো একসাথে নেই। এখন সলিড মলিকুলগুলো কী হয়েছে, তারা সলভেন্টের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ইনকর্পোরেটেড হয়ে গেছে। এবারে ডিজলভ হবে তখনই যখন এই যে নতুন ইন্টারাকশান যেটা আসছে সলিউট সলভেন্ট, সেটা আগে যেটা ছিল তার মতোই। মানে আগের ইন্টারাকশানটা বেশ ভালো ইন্টারাকশান ছিল। কি থেকে বোঝা গেছে না, অতগুলো মলিকুল একসাথে সলিড হয়ে একটা জায়গায় বসে আছে, তার মানে হচ্ছে তাদের ইন্টারাকশন যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, দ্যাট ইজ হাই এনাফ টু কিপ দ্য র্যান্ডামলি মুভিং ফার্স্ট পার্টিকলস, যেটা কি গ্যাসে গেলে হয়ে যাবে, সেগুলোকে গ্যাসে যেতে দেয়নি, একসাথে ধরে বেঁধে রেখে দিয়েছে। এবারে যদি সলভেন্ট সলিড ইন্টারাকশনটা তেমন জোরদার না হয়, তাহলে সলিড থেকে খুলে বেরিয়ে ওটা সলিউশনে চলে আসবে কেন, এটা বুঝতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছে, যখন সলিউটের মধ্যে হাইড্রোজেন বন্ডিং প্রচুর দেখা যাবে, তখন বলছে যে একটা হাইড্রোজেন বন্ড করতে পারে এমন সলভেন্টই ওকে ডিজলভ করার পক্ষে ভালো, যেমন গ্লুকোজ আর ওয়াটার। ওয়াটার ছাড়া অন্য কোনো সলভেন্ট যাতে হচ্ছে যে ওই হাইড্রোজেন বন্ড করার ব্যবস্থা নেই, লাইক টলুইন, লাইক ডাইক্লোরোমিথেন, লাইক হেক্সেন, তারা কেউ গ্লুকোজকে সহজে ডিজলভ করতে পারবে না। কারণ গ্লুকোজের ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের মধ্যে আছে, সলিডের মধ্যেই আছে। সেটা হচ্ছে যে সলভেন্টে গেলেও যদি থাকে তাহলে লসটা কম হলো। এটা পরিষ্কার কথা যে আমার একই রকম ভাবনা চিন্তা আমরা যখন সেই ছোটোবেলাতে একটা ফেস চেঞ্জ হোক বা একটা রিয়াকশান হোক বা যাই হোক, এনি ফেনোমেনা ফিজিক্যাল অর কেমিক্যাল, তাদের মধ্যে দেখতে হবে যে যেন মোর স্টেবল কিছুর দিকে আমার সিস্টেমটা মুভ করে। যেমন গ্লুকোজে বলেছে যে হাইড্রোজেন বন্ডিং ছিল ওয়েজ গ্রুপগুলোতে এবং তারা তাড়াতাড়ি ওয়া চলে যাবে, কিন্তু হেক্সেনে কিন্তু যাবে না। এবার একটা বলছে যদি হচ্ছে যে লন্ডন ফোর্স থাকে, তাহলে কি হচ্ছে, তাহলে একটা বেস্ট সলভেন্ট হচ্ছে যে ওই লন্ডন ফোর্স যে বেশি শো করতে পারবে। যেমন একটা দিয়েছে কার্বন ডাইসালফাইড CH2, এটা বেটার সলভেন্ট অ্যাজ কম্পেয়ার টু ওয়াটার, ইটস এ বেটার সলভেন্ট। সালফার মলিকুলগুলো থাকবে, কারণ হচ্ছে যে ওই হাইড্রোজেন বন্ডেড ওয়াটারের মধ্যে সালফার মলিকুলগুলো আসতে পারবে না। কারণ এই মানে চলে আসতে পারে, আমি বলতে পারি যে আমি ধরো পরিষ্কার কথা H2O, তো H2Oর বদলে আমি CH2 দিয়ে দিয়েছি গ্লুকোজে। এবারে যে হাইড্রোজেন বন্ডিংগুলো সলিড গ্লুকোজের মধ্যে আছে দুটো মলিকুলের মধ্যে, এবারে আমি যদি হচ্ছে যে ওইটা
কে জল দিলে যেভাবে হচ্ছে ওই সলিড গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংগুলো আছে সেগুলো ডিস্টার্বড হবে, হ্যাঁ, ডিসরাপ্টেড হবে, সেটা কিন্তু CH2 দিলে হবে না। ঠিক আছে, এইটা আমাদের একটা চর্চার জিনিস ছিল। আমরা একটু পড়ি, খারাপ লাগবে না। যেটা হচ্ছে যে আমরা যে সোপ অ্যান্ড ডিটারজেন্ট আমরা ইউজ করছি, সোপ অ্যান্ড ডিটারজেন্ট আমরা ইউজ করছি, কেন ইউজ করছি? যে আমাদের হচ্ছে ওই লাইক ডিজলভ লাইক রুল, যেটাতে আমরা আমাদের হাতে পায়ের ময়লা ক্লিন করার জন্য, পরিষ্কার কথা, সাবান দিয়ে আমরা ক্লিন করি। উই ইউজ সোপ ফর ক্লিনিং। অ্যান্ড হোয়াট ডু উই ক্লিন ইউজিং সোপ? হুইচ উই ক্যান নট ক্লিন ইউজিং ওয়াটার অ্যালোন। এবারে আমাদের দেখতে হবে যেটা, আমরা সোপ মলিকুল যেগুলোকে বলি, যেটা আমরা ইউজ করি অ্যাজ সোপ, সেই সোপ মলিকুলের স্ট্রাকচারটা কীরকম হয়। এইরকম একটা ফর্মুলা আমরা পেয়েছি, সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে, তাতে কার্বন হচ্ছে 18টা, লিনিয়ার কার্বন চেন। সো মলিকুলটা কীরকম, 18টা কার্বন, তার মধ্যে একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর 17টা পেছনে হাইড্রোকার্বন চেন। এবার এই হাইড্রোকার্বন চেন একটা পার্ট, আমরা যেটা এখানে এরকম করে দেখেছি, হাইড্রোকার্বন চেন একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে এইটুকু, এটা কি? এটা হচ্ছে COO মাইনাস কার্বক্সিলেট, এবং তার সঙ্গে যে Na প্লাস আয়নটুকু থাকছে সেটা। তাহলে আমরা যদি হচ্ছে যে আমাদের এই মলিকুলার স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে একদম COO মাইনাস এবং Na প্লাস, এই বিষয়টুকু, এই কার্বক্সিলেট গ্রুপ, যেটাকে আমরা এটার হেড বলেছি, হ্যাঁ, ছবি এরকম আঁকতে গেলে আমরা এরকম একটা ছবি আঁকবো, এরকম একটা জাস্ট একটা হেড, আর তার সাথে হচ্ছে একটা হেড, তার সাথে একটা টেল। এই হচ্ছে হেড আর টেল নিয়ে গল্প। এবার এইটুকু, আর একটা হচ্ছে এই পেছনের পুরোটা। এই ছবিটা হচ্ছে আমরা মোটামুটি দেখতে পেলাম। গ্রাফিক্যাল ভাবনা চিন্তা করতে গেলে এই ছবিটা দাঁড়াবে হচ্ছে এরকম। ফাইন গল্প। তাহলে এর মাথায় একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক পার্ট। হাইড্রোফিলিক কারণ কি? কারণ COO মাইনাস Na প্লাস, এটা তো আয়নিক, সো এরা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট। আর যেটা আছে এই যে হাইড্রোকার্বন চেন, এই হাইড্রোকার্বন চেন যেটাকে আমরা অনেক সময় টেল বলছি, এটাকে হেড বলি, এটাকে টেল বলি, তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট, এটা জলকে পছন্দ করে না। এবারে মলিকুলটা যখন হচ্ছে জলে অল্প কনসেন্ট্রেশনে আছে, যেমন তেমন ঘুরে বেড়াচ্ছে, একটা ডেফিনিট জায়গায় যাওয়ার পরে যেটা হাইড্রোফোবিক যে অংশগুলো, হাইড্রোফোবিক অংশগুলোর মনে হবে যে যদি জলকে অ্যাভয়েড করা যায়,
কারণ ওরা হাইড্রোফোবিক, জলকে পছন্দ করে না। বা উল্টোভাবে বলতে গেলে এটাও সত্যি, দ্যাট পোলার প্রোটিক সলভেন্ট ওয়াটার, ওয়াটারও হচ্ছে ওই এত বড় একটা হাইড্রোকার্বন চেনকে খুব একটা পছন্দ করছে তা নয়, কারণ হচ্ছে ওই হাইড্রোকার্বন চেনের সাথে ওর ডাইপোল ডাইপোল ইন্টারাকশান, হাইড্রোজেন বন্ডিং, আয়নিক ইন্টারাকশান, কোনো রকমের ইন্টারাকশান করার বেশি সুযোগ কিছু নেই, কাজেই পছন্দ করে না। তাহলে জলের মধ্যে একটা ডেফিনিট কনসেন্ট্রেশনে যাওয়ার পর এই মলিকুলগুলো কি চেষ্টা করে? চেষ্টা করে হচ্ছে যে একটা স্ফেরিক্যাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করার। ছবিটা আঁকছি দেখো, এই একটা হলো, মানে যেহেতু বাইরের দিকটাতে হচ্ছে আমার ইয়ে আছে, যেহেতু বাইরের দিকটাতে হচ্ছে যে আমার যে হেড পার্টটা জল পছন্দ করে, তাহলে ওই জন্য হচ্ছে যে একটা স্ফিয়ার তৈরি হচ্ছে, যার হচ্ছে যে একদম বাইরের পার্টটাতে হচ্ছে আমার যে হাইড্রোফিলিক যে হেড, সেই হাইড্রোফিলিক হেডটা রয়েছে। এই তাহলে আমার এইগুলো হচ্ছে আমার এই যে এই হাইড্রোফিলিক হেড, এই হাইড্রোফিলিক হেড হচ্ছে আমার বাইরের দিকে আছে, আর হাইড্রোফোবিক টেল গেছে ভেতরের দিকে। এবারে এই হাইড্রোফিলিক যে হেড, এই হাইড্রোফিলিক হেডের পাশে এটা হচ্ছে যে আমরা ধরে নিতেই পারি যে এখানে এই যে জলের মলিকুলগুলো এরা এইভাবে ওকে ঘিরে রেখেছে। খুব কঠিন ব্যাপারটা বোঝা না, কারণ হচ্ছে জল কিন্তু হাইড্রোফিলিক টেল যেটা তাকে পছন্দ করে। এবার যে হাইড্রোফোবিক যে টেল যেটাকে জল পছন্দ করে না, সে ওই জন্য স্ফিয়ারের ভেতরের দিকে চলে গেছে। এই অবধি গল্পটা ছিল। এরপরে এরপরে যখনই হচ্ছে যে আমরা কোনো একটা অয়েলি বা গ্রিজি সারফেসের ওপর সোপকে অ্যাপ্লাই করছি, যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হচ্ছে যে আমার এই হচ্ছে আমার একটা অয়েল পার্টিকেল, এই হচ্ছে আমার একটা অয়েল পার্টিকেল। এই অয়েল পার্টিকেলটার টেন্ডেন্সি হবে এইখানটাতে এসে বসে পড়ার। কেন বসে পড়ার টেন্ডেন্সি হবে? আন্ডারস্ট্যান্ডিং খুব সোজা, কারণ এই যে আমার এই যে ভেতরের যে এই যে আমার ভেতরের যে জিনিসটা, এই যে এই অয়েল পার্টিকেলটা, এই অয়েল পার্টিকেলটার বৈশিষ্ট্য হচ্ছে এই অয়েল পার্টিকেলটা জলে ডিজলভ করে না। যদি জলে ডিজলভ করে যেত তাহলে তো আমি হচ্ছে যে সাবান লাগাতাম না, জল ধুয়ে ধুয়েই হয়ে যেত। হ্যাঁ, কোথাও যদি কোনো সল্ট লেগে থাকে বা সুগার লেগে থাকে আমি জল দিয়ে ধুলেই হয়ে যাবে। কিন্তু যেই কোথাও কোনো একটা অয়েলি পার্ট চলে এসছে, গ্রিজ, এই এটা কিন্তু আমার হচ্ছে যে যাচ্ছে না, জলে যাচ্ছে না, এটাকে আমার এই মাঝখানে এনে বসাতে হলো। এবার যেটা হলো যে এই যে অয়েলি পার্টটা, এ কিন্তু আবার হচ্ছে এই যে হাইড্রোফোবিক যে টেলের কথা বলছিলাম, সেই টেল হচ্ছে ওকে পছন্দ করে। তখন ওই যে স্ফিয়ারটার মাঝখানে হচ্ছে যে ওই যেটা আমার, যেটাকে আমি গ্রিজ বলছি, সেই গ্রিজ কিন্তু
ক্যাপচার হয়ে গেল। এইটা হচ্ছে আমার যেটা অয়েল বা গ্রিস। অয়েল, এই অয়েলকে ক্যাপচার করার জন্যই আমি কিন্তু সোপকে ইউজ করছিলাম। এরপরে যখন আমি হচ্ছে যে রানিং ফ্লো অফ ওয়াটার যখন আমি দেব, তখন হচ্ছে যে কি হবে, তখন হচ্ছে যে জল এটাকে পুরোটাকে একসাথে ধুয়ে নিয়ে বেরিয়ে যাবে। জল হচ্ছে এটাকে পুরোটা একসাথে ধুয়ে নিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকশনটা। সোপ তৈরি করার পদ্ধতি কিছু না, আমরা হচ্ছে যে কোনো হচ্ছে যে প্ল্যান্ট ফ্যাট অর অ্যানিম্যাল ফ্যাট, যেটার মধ্যে হচ্ছে যে এস্টার মলিকুল রয়েছে, এস্টার ট্রাইগ্লিসারাইড, যেটা হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের হচ্ছে যে কম্বিনেশনে তৈরি হয়, সেখান থেকে NaOH দিয়ে বয়েল করলে গ্লিসারলটা বেরিয়ে যায় এবং আমরা পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। ইন কেস অফ বিফ ফ্যাট, স্টিয়ারিক অ্যাসিড তৈরি করে হচ্ছে যে সোডিয়াম স্টিয়ারেট সল্ট। কিন্তু এর সমস্যা হচ্ছে যে যদি জল হার্ড ওয়াটার হয়, হার্ড ওয়াটার মানে যেখানে ক্যালসিয়াম 2+ অ্যান্ড ম্যাগনেসিয়াম 2+ আয়ন আছে, সেই আয়ন এই ফ্যাটি অ্যাসিড যে মলিকুল, তার সাথে বিক্রিয়া করে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম সল্ট তৈরি করে, তাহলে কিন্তু একটা ইনসলেবল প্রেসিপিটেট তৈরি হবে। এবং তার ফলে কি হবে, আমি প্রথমে যা হচ্ছে যে সোপ অ্যাড করব, এন্টায়ার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রেসিপিটেট হয়ে যাওয়ার পরে আমার সোপের অ্যাকশান শুরু হবে। অর্থাৎ আমার একটা সোপ যতটা কাজে লাগানো দরকার ছিল তার চাইতে বেশি পরিমাণে সোপ আমার কাজে লাগবে, নষ্ট হবে। এখন যেগুলো হচ্ছে আমরা ডিটারজেন্ট ইউজ করছি সারফ্যাক্ট্যান্ট হিসাবে, সেইখানে কিন্তু জেনারেলি যেটা হচ্ছে একই রকম জিনিস থাকে, খালি পার্থক্যটা যেটা হচ্ছে আমরা দেখব যে আগের কার্বক্সিলেটের বদলে এখানে একটা সালফোনেট আয়ন রয়েছে, সালফার আয়ন রয়েছে পোলার গ্রুপে। এদের সুবিধাটা হচ্ছে যে এই সালফোনেট যেহেতু একটু স্ট্রঙ্গার অ্যাসিড অ্যাজ কম্পেয়ার টু দ্য কার্বক্সিলেট, তার ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সল্টও হচ্ছে যে সলেবল, এবং সেই কারণে হার্ড ওয়াটার ডিটারজেন্ট ইউজ করতে গেলে আলাদা করে লস কিছু কিন্তু হচ্ছে না। নেক্সট ক্লাসে ভাবনা চিন্তা, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রেশার এবং গ্যাস সলিবিলিটি, হেনরিজ ল, আমরা পরের ক্লাসে আলোচনায় ঢুকব। আজকে সলিবিলিটির এই আইডিয়াটুকুতে আমরা শেষ করি যে যে ধরনের সলভেন্ট তার মলিকুলার ফিচার যেরকম, সে সেই ধরনের সলিউটকেই ডিজলভ করতে পছন্দ করে, এবং এই মলিকুলের মধ্যে যদি হচ্ছে যে ভাগ থাকে, মানে আমরা এই যে এখানে সোপ এবং ডিটারজেন্টের পয়েন্টটা এলো, কেন এলো আরেকবার মনে করিয়ে দেওয়া। আমরা কি বলেছিলাম যে পোলার সলিউটকে ডিসলভ করবে, নন পোলার সলিউটকে ডিসলভ করবে। সারফ্যাক্ট্যান্ট হচ্ছে এমন একটা মলিকুল, সোপ এবং ডিটারজেন্ট, এদের মধ্যে একই মলিকুলে পোলার এবং নন পোলার দুটো পার্টি আছে। পোলার পার্টটাকে জল পছন্দ করে, তাই যখন হচ্ছে জলের মধ্যেই আমাদের এই মলিকুলগুলো থাকে, এই ধরনের একটা মাইসেল তৈরি হয়। এটা ভাবা খুব অসুবিধা হবে না যদি জলের বদলে আমি অন্য একটা এমন সলভেন্ট ইউজ করতাম যে হাইড্রোফোবিক পার্টটাকে পছন্দ করে। একটু ভাবনা চিন্তা করলেই বোঝা যাবে তখন যে গল্পটা হতো, একই রকম তৈরি হতো একটা স্ফিয়ার, যেখানে এই যে পোলার হেডগুলো, এই পোলার হেডগুলো
তখন থাকতো স্ফিয়ারের সেন্টারের দিকে, আর নন পোলার টেলগুলো থাকতো বাইরের দিকে, কারণ যে সলভেন্ট, সেই সলভেন্ট হচ্ছে নন পোলার, সে নন পোলার টেলকে পছন্দ করে, এবং সেটাকে আমরা বলতাম রিভার্স মাইসেল ফর্মেশন। এমনি মাইসেল আমরা স্ট্যান্ডার্ড যেরকম দেখলাম, তার ঠিক উল্টো রকম রিভার্স মাইসেল ফর্মেশন। সামনের দিনের আলোচনা আমরা বলে দিয়েছি, আমরা প্রেশার অ্যান্ড গ্যাস সলিউবিলিটি নিয়ে কথা বলবো। গ্যাস সলিউবিলিটি আগেই বলে দেওয়া, এই সলিউবিলিটি সলিড বা লিকুইড একটা সলভেন্টে ডিজলভ হচ্ছে, তার চাইতে আলাদা। একদম প্রথম গল্প কোথায় আলাদা? আমরা আমাদের সলিউবিলিটির আইডিয়াতে বারবার দেখে এসেছি, কোনো একটা সলিডকে একটা লিকুইডে ডিজলভ করার চেষ্টা চলছে, ধরা যাক জল নিয়ে কাজ করছি, যদি সহজে ডিজলভ হতে না চায়, আমাদের ফার্স্ট কি মাথায় আসবে? প্রথমে স্টার করে দেখি, না হলে গরম করে দেখি। আমাদের স্ট্যান্ডার্ড আইডিয়া আছে হট ওয়াটারে ডিজলভ হয়ে যাবে, যদি কোল্ড ওয়াটারে নাও হয়। গ্যাসের ক্ষেত্রে গল্পটা কিন্তু উল্টো রকম। জলকে, সলভেন্টকে যদি গরম করা হয়, তাহলে কিন্তু তাতে যে কোনো গ্যাস যেটা ডিজলভ হয়েছিল সেটাও বেরিয়ে যাবে। ব্যাপারটা উল্টো। কারণ কি? গ্যাসের ক্ষেত্রে আমরা বারবার বলছি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেশার। কাজেই সলভেন্টে যখন হচ্ছে সলিড, যখন হচ্ছে সলিউট, তখন আমাদের ভাবতে হয়নি যে প্রেশার কমালে বাড়ালে সলিবিলিটি কমবে বাড়বে কি না। আমরা পোলার নন পোলার নিয়ে বেশি ভেবে গেছি, টেম্পারেচার নিয়ে ভেবেছি, প্রেশারটা ভাবিইনি। কিন্তু যখন গ্যাস নিয়ে ভাবনা চিন্তা করব, তখন কিন্তু আমাকে ভাবতে হবে। সেই আলোচনাতে আমরা এগোবো সামনের ক্লাস। তোমাদের কথা বলার আজকেও সেটা। এই সময়ে ঘরে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।